আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এমএড পরীক্ষা দিবা শেষ মুহূর্তে এসে তোমরা রিভিশনটা কিভাবে দিবা বা যাদের প্রিপারেশন এখনো বাকি আছে তোমরা কিভাবে প্রিপারেশনটা শেষ করে একটা আলটিমেট গুড রিভিশন দিতে পারবা সে বিষয়ে কথা বলবো। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের আগামী 2 জানুয়ারি এবং তারপরে আবার কৃষিগুচ্ছের তারিখ দিয়ে দিচ্ছে, তো অল্প সময়ের মধ্যে তোমার অনেকগুলো ভার্সিটি প্রিপারেশন নিতে হচ্ছে। তো অনেকে আছে শুধু চবিতে পরীক্ষা দিবা, আবার অনেকে আছে চবির পাশাপাশি অন্যান্য বিষয়ে তোমরা পরীক্ষা দিবা। তো কিভাবে আসলে কম্বাইন্ড প্রিপারেশন নিবা সে বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, কারণ আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আসলে আলটিমেটলি তোমার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। চলো কথা আমরা শুরু করি। তো প্রথম বিষয় হচ্ছে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের যেহেতু এখানে প্রায় আমাদের এক্সট্রা গ্রুপ সাবজেক্টগুলোর পাশাপাশি তোমাদের এখানে বাংলা ইংরেজিও দাগাতে হচ্ছে, এবং আলাদাভাবে তুমি যদি কৃষিগুচ্ছে পরীক্ষা দাও সেখানে তোমার ইংলিশ দাগাতে হচ্ছে, এবং তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও সেখানেও তোমার কিন্তু ইংরেজি দাগাতে হচ্ছে। তো এই যে আউটসাইড বা আমাদের গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে যে সকল সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করো এখন থেকে রেগুলার পড়ার। তো তোমরা অনেক সময় আসলে প্যারায় পড়ে যাও, পরীক্ষার এক সপ্তাহ আগে বা কয়দিন আগে তোমরা পড়া শুরু করো, তখন তোমরা শেষ করতে পারো না। তো পরীক্ষায় হলে গিয়ে দেখবা যে এই ছোটোখাটো সাবজেক্টগুলো বা যেগুলো এতদিন গুরুত্ব নেই এগুলাই তোমার গলার কাটা হয়ে দেয়। যেমন ছবিতে কিন্তু আলাদাভাবে বাংলা ইংরেজিতে পাস আছে। তো এইটা বিষয়ে আমি প্রথম থেকেই তোমাদের আসলে সাবধান করে দিচ্ছিলাম, কারণ গত বছর যারা আটকাইছে ছবিতে বা যারা বেশিরভাগ ম্যাক্সিমাম ফেল করছে তার মধ্যে বাংলা ইংলিশের কিন্তু এখানে আটকাই দিছে, অর্থাৎ বাংলা ইংলিশে বেশিরভাগ শিক্ষার্থী পাস না করার কারণে তারা কিন্তু বাকি যে সাবজেক্টগুলো ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রিতে ভালো করার পরেও চান্স পায় না। তো তোমরা প্রথম থেকে যদি এখনো না পড়ে থাকো তো এখন চেষ্টা করো বাংলা ইংরেজিটা রেগুলার পড়ার, প্রতিদিন 1 ঘন্টা হলেও এটা দাও। এটা তোমার জন্য কিন্তু অনেক বেশি একটা প্লাস পয়েন্ট হবে। বাট এগুলোকে যদি এখন অবহেলা করো এগুলাই কিন্তু তোমার গলার কাটা হবে, এটা আবার আমি সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আসো। তো ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? তো তোমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যাদের এখনো সিলেবাসটা শেষ হয় না, হয়তো তো অনেকের আসো সিলেবাস শেষ হয়ে গেছে, একটা রিভিশন মোডে এখন আসো, বা অনেকে আসো সিলেবাসটা এখন শেষ হয় নাই, তোমাদের হয়তো হাতে 4 থেকে 5টা চ্যাপ্টার বাকি আছে। তো তুমি খুব দ্রুত চেষ্টা করো এই মাসে অর্থাৎ নভেম্বরের মধ্যে তোমার যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা তুমি কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? নভেম্বরের মধ্যে সিলেবাসটা তুমি যেভাবে হোক শেষ করে ফেলো। মনে করো বাকি যে 3-4টা চ্যাপ্টার তোমার বাকি আছে, এই 3টা চ্যাপ্টার তুমি কোনো রকম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে মেইন টপিকগুলো আছে সেগুলো পড়ে সিলেবাসটা শেষ করে ফেলো। তো তুমি যখন একবার সিলেবাসটা শেষ করে ফেলবা তখন তুমি নিজেকে বুঝ দিতে পারবা যে আমার সিলেবাসটা একবার শেষ হয়েছে, এবং পরবর্তীতে তোমার রিভিশন দেওয়াটা কিন্তু ইজি হবে। এবার তুমি যদি আগামী টানা নভেম্বর মাসের মধ্যে যারা সিলেবাস শেষ করতে পারবে এরা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবো পরীক্ষায়, কারণ তোমরা ডিসেম্বর মাসটা পুরো কিন্তু রিভিশনের জন্য রাখতে পারতেছো, ঠিক আছে? তো ডিসেম্বর মাসটা তোমাকে রিভিশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি করবা? তো ফিজিক্সের ক্ষেত্রে যখন তুমি রিভিশন দিবা, তো চবির জন্য বা অন্যান্য ভার্সিটির জন্য যারা পরীক্ষা দিবা, তো এখানে চবিতে যেহেতু আমাদের থিওরি বেস প্রশ্নগুলো বেশি আসে, চবিতে থিওরি বেস প্রশ্নগুলো তুমি বেশি পাবা। তো থিওরি বেস প্রশ্নগুলো কিন্তু আমরা সবসময় ভুল করে আসি। তো যে সকল থিওরি বেস প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এইগুলো তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো চবিতে আসে এই প্রশ্নগুলো তোমরা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তো রিভিশন মোডে এসে তুমি A to Z পড়বা না, যেগুলো পরীক্ষায় আসার মতো বা বিগত বছর আসছে আমাদের জন্য 5 স্টার টপিক, ওই টপিকগুলোই তুমি বারবার রিভিশন দিবা। A to Z কখনো পড়তে যাবা না, কারণ A to Z পড়ার সময় তোমার শেষ, তুমি অলরেডি পড়ে ফেলছো A to Z, ঠিক আছে? নভেম্বরের মধ্যে সিলেবাসে শেষ করো, বাকি যে সময়টা আছে ওই সময়টা তুমি জাস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সেগুলোতে ফোকাস করবা। বই থেকে যে থিওরি পার্টগুলো আছে বৈশিষ্ট্য সূত্র মাত্রা এগুলো সুন্দর মতো ফিজিক্সের জন্য পড়ে ফেলবা, ঠিক আছে? এরপর আসো কোশ্চিন ব্যাংকের ক্ষেত্রে। কোশ্চিন ব্যাংকের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা চবির কোশ্চিন ব্যাংকের পাশাপাশি, ঠিক আছে, চট্টগ্রাম ইউনিটের কোশ্চিন ব্যাংকটা তো অবশ্যই সলভ করবা। দেখবা যে চবি এই ইউনিটে শুধুমাত্র থিওরি প্রশ্ন আসে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থিওরি প্রশ্ন বা যেগুলো চবিতে আসে ওই স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আসে। তো এইগুলো তুমি যদি সলভ করে যাও তাহলে তোমার জন্য অনেক বেটার হবে। তাহলে তুমি কি করবা? এখানে অবশ্যই ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেনগুলো এইটাও তুমি সলভ করো, ঠিক আছে? ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে যেখানে সম্মিলিত সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করবা। কোনগুলো? চবি স্ট্যান্ডার্ড বা চবির কাছাকাছি প্যাটার্ন যেগুলো ফলো করছে সেই প্রশ্নগুলো সলভ করো, কারণ সকল প্রশ্ন সলভ করার এখন আমাদের সময় নেই। এখন আমরা প্রত্যেকটা টাইপের 10 থেকে 12টা প্রশ্ন সলভ করে ফেলবো। এইভাবে তুমি আগাবা ফিজিক্সের ক্ষেত্রে, বোঝা গেল? তাহলে কি করবো? ফিজিক্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো আসার মতো ওই টপিকগুলাই বারবার রিভিশন দিবা, এবং চবির প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তোমরা ভার্সিটি এ ইউনিটের কোশ্চেনগুলো সলভ করো প্রত্যেকটা টাইপ থেকে, যেগুলো ইম্পর্টেন্ট চবির মতো চবি স্ট্যান্ডার্ড ওইগুলো তুমি সলভ করে যাবে, ঠিক আছে? এই কাজটা এখন করবা। এবার সব কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা? তো কেমিস্ট্রির ক্ষেত্রে এখানেও আসলে মেইন বই বা কোশ্চেন ব্যাংক থেকেই মোস্ট অফ দ্য টাইম প্রশ্ন আসে, অর্থাৎ কিউবি অ্যানালাইসিস, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাচ্ছ এই টপিকগুলাই কিন্তু
তোমার ছবির জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট এবং এইগুলো থেকে প্রত্যেক বছর সেম টাইপ থেকে প্রশ্ন রিপিটেড আসে, ঠিক আছে। অনেকে বলা হয় প্রশ্ন তো রিপিট আসে না বা প্রশ্ন তো হুবহু না আসলেও সেম টাইপটা কিন্তু সেম রাখে, টপিকটা সেম রাখে। হয়তো দেখবে যে একটা টপিকের মধ্যে একটাই উদাহরণ, অনেকগুলো মাল্টিপল উদাহরণ আছে, তো একটা উদাহরণ থেকে এই বছর দিচ্ছে, পরবর্তীতে আরেকটা উদাহরণ দিও। এবার আমি যদি তোমাকে বলি পানিতে দ্রবণীয় যৌগ কতগুলো আছে, পানিতে দ্রবণীয় যৌগগুলো কিন্তু অনেক আছে, তো সেম অপশন তোমাকে দিল না এই বছর, বাট ওই টপিক থেকে কিন্তু আরোবার দিয়ে দিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরায়, বাট সেম টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই কেমিস্ট্রির ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, করে যে সকল টপিকগুলো তুমি পাচ্ছ ওই টপিকগুলাই জাস্ট আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এইগুলাই তুমি জাস্ট রিভিশন দিবা। রিভিশনের ক্ষেত্রে কখনোই A to Z বইয়ের পড়তে যাবা না। রিভিশন মানে কি, তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়তেছো, রিভিশন দিতে দিতে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথাতে একদম এমনভাবে সেট করে ফেলো যেগুলো আসা মাত্র তুমি অ্যান্সার করে আসতে পারো, ঠিক আছে। এই কাজটা তুমি করবা, ঠিক আছে। এবং এখানকার বিগত 10 বছরের কোশ্চেনগুলো খুব ভালো মতো সলভ করে যাও কেমিস্ট্রির ক্ষেত্রে, তাহলে অনেকটা তুমি দেখবা যে প্রশ্ন হুবহু কমন চলে আসবে। এবং এটার যে ব্যাখ্যাগুলো আছে, ব্যাখ্যাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ছবির প্রশ্নগুলো ব্যাখ্যা, বিশেষ করে পানকড়ি বইটা তুমি নিতে পারো, এই বইয়ে যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দেওয়া থাকে। তো এটা আমরা দেখছি, এটা অনেক ভালো একটা বই, মানে ব্যাখ্যার জন্য প্রশ্নগুলোতে যথেষ্ট ব্যাখ্যা দেওয়া থাকে, সেগুলো দেখলেও কিন্তু অনেকটা তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো বায়োলজির ক্ষেত্রে। তো বায়োলজির ক্ষেত্রে কিন্তু অলরেডি তোমাদের হচ্ছে আমি বায়োলজি এবং ফিজিক্সের অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো তোমাদের বা কোন চ্যাপ্টারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি আমার ইউটিউব চ্যানেলে যাও বা আগের ভিডিওগুলো দেখো, এখানে কিন্তু অ্যানালাইসিস দেওয়া আছে। অর্থাৎ আজকেই আমি কিন্তু বায়োলজি অ্যানালাইসিস আজকে কি দিয়ে দিয়েছি, ওইটা তুমি দেখো, দেখলে অনেকটা ধারণা পাবা, ঠিক আছে। তো বায়োলজির ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে বা এই মুহূর্তে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে এটা একটু বলি। তো বায়োলজির ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা দেখলাম অ্যানালাইসিস করতে গিয়ে, যে টাইপগুলো মোটামুটি সেমই থাকে এবং হুবহু অনেক প্রশ্নগুলো কিন্তু রিপিটেড আসে, ঠিক আছে। হুবহু প্রশ্ন রিপিটেড আসে এবং টাইপগুলো অনেক সেম থাকে। তাহলে তোমার এখানে কাজ কী হবে, তুমি বায়োলজির ক্ষেত্রে তো অবশ্যই যে দাগানো বইটা আছে এটা ভালো করে একটু দেখার চেষ্টা করবা, দাগানো বই বা হচ্ছে এখানকার যে বোল্ড করা যে লাইনগুলো থাকে, এই লাইনগুলো একটু পড়ার চেষ্টা করবা। এছাড়া ছবির যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, ছবি ক প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের যে টপিকগুলো আছে, মনে করো 2024-25 একটা টপিক থেকে প্রশ্ন আসছে কোষ ও কোষের গঠন, দেখবে যে ডিএনএ থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো ডিএনএ রিলেটেড অনেকগুলো ব্যাখ্যা নিচে দেওয়া আছে যেগুলো ছবিতে আসার মতো, তো ওই ব্যাখ্যাগুলো তুমি পড়ে ফেলো। আবার মনে করলে এক জায়গায় রেপ্লিকেশন থেকে প্রশ্ন আসছে, দেখবে যে রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, ওইটাও নিচে দেওয়া আছে ব্যাখ্যা সহ। তাহলে তুমি যদি ওইগুলোও পড়ে ফেলো, তাহলে একই সাথে তোমার ডিএনএ যে রেপ্লিকেশন এটাও পড়া হয়ে গেল, ট্রান্সক্রিপশনও পড়া হয়ে গেল, ট্রান্সলেশনও পড়া হয়ে গেল, এবং কী এনজাইম ব্যবহার হচ্ছে সেটাও তুমি ওখানে পেয়ে যাবা। তো এর জন্য আমি বলি যে আসলে পানকড়ি প্রশ্ন ব্যাংকটা অনেক বেশি কাজে দেয় ব্যাখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। তো ব্যাখ্যাগুলো সহ পড়ে ফেলো। এবং আরেকটা কাজ করতে পারো বায়োলজির ক্ষেত্রে, যেটা আমি আসলে যখন পরীক্ষা দিয়েছিলাম 2020-21 সেশনে, আমি যখন 2020-21 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু তোমার ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা থেকে আমি অনেক প্রশ্ন কমন পাইছিলাম হুবহু, ঠিক আছে। ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা আমার অনেকটা কাজে দিয়েছিল। তো এই কোশ্চেন ব্যাংকটা তুমি পড়তে পারো বায়োলজির জন্য, ছবির প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ পড়বা, আর ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা পড়বা। সকল ইউনিভার্সিটি আসছে যেগুলো, ওগুলো মোটামুটি পড়ে গেলে দেখবে যে অনেক প্রশ্নই হুবহু কমন চলে আসে বা কাছাকাছি তুমি এখানে কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো আমাদের যে ছবি কয় যে এক্সাম ব্যাচটা আছে, এখানে কিন্তু টপিক অ্যানালাইসিস তোমাদের দেওয়া আছে অলরেডি, এবং এখানে প্রচুর এক্সাম দেওয়া আছে ছবির জন্য, প্রচুর এক্সাম, গত বছরের সকল আর্কাইভ এক্সাম দেওয়া আছে, এবং এই বছরও কিন্তু লাইভ এক্সামগুলো হচ্ছে, এবং লাইভ এক্সামগুলো প্রায় শেষের দিকে। চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তুমি পরবর্তীতে, মানে এখন ভর্তি হইলে তুমি যেহেতু তোমার প্রিপারেশন মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তো তুমি সবগুলো এক্সাম নিজের মতো দিতে পারবা। এবং আমরা কিছুদিনের মধ্যে একটু ডিসেম্বর থেকে আমাদের কিন্তু পেপার ফাইনাল এক্সাম শুরু হবে, এবং তার পাশাপাশি আমরা রিভিশন এক্সাম ব্যাচ একটা খুলতে পারি নতুন করে। তো তুমি চাইলে ওটাতেও ভর্তি হইতে পারো, ঠিক আছে। তো যে কোনোভাবে তুমি কিন্তু এটাতে ভর্তি হইতে পারো। তো ছবির এক্সাম ব্যাচে ভর্তি হলে ছবির প্যাটার্ন সম্পর্কে তুমি ধারণা পাবা, এবং পরীক্ষার আগে তোমার বেশি বেশি এক্সাম দেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ তুমি যদি এক্সামগুলো না দাও তুমি কিন্তু প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারবে না। তো অবশ্যই চেষ্টা করো বেশি বেশি এক্সামটা দেওয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে আসলে একটু ঝামেলা বাদে, সেটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসে, ঠিক আছে, সিলেবাসের বাইরে থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসে। তো এই ক্ষেত্রে ছবির প্রশ্ন ব্যাংকটা একটু দেখো, ছবির প্রশ্ন ব্যাংক থেকে যেগুলো তোমার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো ছবির এর যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা থেকে বাইরে দেখো, এবং যারা ম্যাথ দেখাবার চেষ্টা করো শর্ট সিলেবাসটা খুব ভালো মতো পড়ার, ঠিক আছে, শর্ট সিলেবাসটা ভালো মতো পড়ার, তার বাইরে ফাংশন চ্যাপ্টারটা পড়বা, ঠিক আছে। ফাংশন এখান থেকে প্রশ্ন আসে, তারপর দ্বিপদী বিস্তৃতি এটা পড়বা। এরপরে তোমাদের যে সম্ভাবনা, এই সম্ভাবনা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। শর্ট সিলেবাসটা ইম্পর্টেন্ট, শর্ট সিলেবাস ভালো করে পড়বা, আর শর্টের বাইরে ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, সম্ভাবনা এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে যে টপিকগুলো আছে, যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করলে ম্যাথ থেকে একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা। কারণ ম্যাথে মার্ক তোলাটা ছবিতে আসলে একটু কষ্ট হয়ে যায়,
বাট তবু তুমি মোটামুটি একটা মার্ক ইনশিওর করতে পারো যদি ভালো মতো টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এটাই মূলত ম্যাথের প্রিপারেশন, আর এক্সট্রা কিছু করাতে হয় নাই। এবার সব বাংলা ইংলিশের ক্ষেত্রে, তো বাংলা ইংলিশের ক্ষেত্রে কি করবা? বাংলার ক্ষেত্রে কি হয়, বাংলার ক্ষেত্রে আমাদের প্রথম পত্র এবং হচ্ছে দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসে। প্রথম পত্র থেকে কি করবা? প্রথম পত্র থেকে তোমাদের লেখক পরিস্থিতি থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে, লেখক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলা, ঠিক আছে, গদ্য পদ্যর যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলা, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে আমাদের বাংলা প্রথম পত্র। এবং দ্বিতীয় পত্র থেকে যদি আমরা দেখি, তো আমাদের বাংলা ব্যাকরণ পাঠ থেকে আমাদের যে সমাস পাঠ, সমাস, তারপর হচ্ছে বাক্য শুদ্ধি, তারপর কোনটা শব্দ মানে হচ্ছে বানান শুদ্ধি, এরপর কারক বিভক্তি, এইগুলা থেকে প্রশ্ন আসে। তো বাংলা দ্বিতীয় পত্র থেকে তুমি যে করবা, আমাদের যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, নবম দশম শ্রেণীর যে বই, এই নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় পত্র বই বাংলা, এই দ্বিতীয় পত্র বাংলা বইটা তুমি পড়লে গ্রামার পার্টটা তোমার অনেকটা কভার হয়ে যাবে। আর বাংলা প্রথম পত্র থেকে লেখক পরিস্থিতিটা খুব ভালো করে পড়তে হবে, এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলা, কোনটা লাইনের কি বোঝায়, এরকমভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় যে এই লাইনটা দ্বারা কি বুঝাইছে, কোন মাত্রাবৃত্ত মানে কোন বৃত্তে আসলে সন্ধিত। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ছবিতে আসে, তো ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এবার ইংলিশের ক্ষেত্রে তোমার এই বছর একটু ঝামেলা করছে, ইংলিশের ক্ষেত্রে প্যাসেজ দিয়েছিল। প্যাসেজের ক্ষেত্রে কি হবে, প্যাসেজ তো মোটামুটি তোমরা যখন এইচএসসি দিচ্ছ তখন তো প্যাসেজ তোমরা সলভ করছো, এটা ঘাবড়ানোর কিছু নেই। কারণ প্যাসেজ কি দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ভোকাবুলারি পার্টটা ভালো মতো জানতে হবে। কারণ বলবে যে সিমিলার ওয়ার্ড কি নির্দেশ করছে, এরকম ভোকাবুলারি পার্টটা ভালো মতো জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিম, এই যে সিনোনিম অ্যান্টোনিম থেকে মূলত এই যে তোমার হচ্ছে এখান থেকে দেয়, প্যাসেজ থেকে দেয়। ঠিক আছে, তো এইগুলা থেকে গত বছর প্রায় 5টার মতো প্রশ্ন ছিল। এর পরবর্তীতে যদি আমরা দেখি বাকি যে প্রশ্নগুলো, সেগুলো ইংলিশ গ্রামার থেকে হয়ে থাকে। ইংলিশ গ্রামার কি, যে আমাদের নর্মালি যে পার্টস অফ স্পিচ আছে, টেন্স আছে, ভয়েস আছে, সেন্টেন্স সিকোয়েন্স আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, প্রিপোজিশন আছে, পিন পয়েন্ট এরর আছে, এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু আসে। তো ব্যাকরণ পার্টটা খুব ভালো মতো পড়ার চেষ্টা করো। ব্যাকরণ পার্টে যেন যে 10টা প্রশ্ন আসুক বা 7টা প্রশ্ন আসুক, এগুলো যেন তোমার ভুল না হয়। ঠিক আছে, আর প্যাসেজ থেকে 2-1টা প্রশ্ন তুমি পারবা। ঠিক আছে, শূন্যস্থান পূরণ আসবে, প্যাসেজ থেকে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। তো এইগুলো যদি একটু তুমি বোঝার চেষ্টা করো, একটু সময় দাও, সাপোজ মনে করো বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি যে সাবজেক্টগুলো আছে, আমাদের 3টা সাবজেক্ট দাগাইতে হবে না এখানে। তো 3টা দাগানোর পরে তোমার মোটামুটি খুব ভালো কমন আসছে, তুমি দাগাইছো। ইংলিশে তোমার একটু দুর্বলতা আছে, তো তুমি কি করবা, পরীক্ষা হলে ইংরেজির জন্য একটু সময় রাখবা। আমি যেমন করছিলাম, আমার ইংলিশের সমস্যা ছিল, বাংলাতেও দেখলাম কমন কম, তখন আমি এটার জন্য আলাদা সময় রাখছিলাম, প্রায় 15 মিনিটের সময় রাখছিলাম এই 2টা দাগানোর জন্য। আর বাকি সময়গুলোতে আমি এই 3টা সাবজেক্ট দাগাই ফেলছিলাম। ঠিক আছে, তো পর্যাপ্ত পরিমাণ সময় আমি চিন্তা ভাবনা করে কিন্তু দাগাইছিলাম। তো তোমরাও এই কাজটা করতে পারো, যে হচ্ছে যদি প্রবলেম হয় কমন আসতেছে না, তখন এই যে প্রথম দিকে যে সাবজেক্টগুলো আছে আমাদের গ্রুপ সাবজেক্টগুলো, সেগুলোতে দ্রুত দাগায় শেষ করে আমরা বাকি যে সময়টা বাংলা ইংলিশের পিছিয়ে দিতে পারি। তো এইভাবে চিন্তা ভাবনা করে দাগালে দেখবো যে পরীক্ষার হলে ভালো করবা। আর এখন থেকে চেষ্টা করো প্রতিদিন 1 ঘন্টা করে অ্যাটলিস্ট সময় দেওয়ার বাংলা ইংলিশের ক্ষেত্রে, কারণ এখানকার প্রশ্নগুলো কিন্তু তোমাকে আটকাবে এবং আলাদাভাবে কিন্তু পাস মার্ক আছে। একটু কমন না আসলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। ঠিক আছে, আর যারা চবিক এক্সাম আছে ভর্তি হবা, সেটা তোমার জন্য অনেক বেটার একটা কি বলবো, একটা ডিসিশন হতে পারে। কারণ এখানে 24টার প্রশ্নের পরীক্ষা হচ্ছে, প্রশ্নগুলো থেকেও তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা। পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট, নেগেটিভ মার্কিং, এই যে কন্ট্রোলগুলো, এইগুলো তুমি কিন্তু বেশ কিছু জিনিস তোমার কন্ট্রোলে চলে আসবে যদি এক্সামগুলো রেগুলার দাও। ঠিক আছে, তো যারা ভর্তি হও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ ভর্তি হলেই তুমি আগের যে এক্সামগুলো আছে সেগুলো সুন্দর মতো দিয়ে ফেলতে পারবা। তো সবাই ভালো থাকো, দেখা হয় পরবর্তী ভিডিওতে। যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।